থেকে উঠে অনেক আশা নিয়ে চলে এলাম টেরেসে কাঞ্চনজঙ্ঘা দর্শন করব বলে, কিন্তু না, আজও বেশিরভাগটাই অদেখা রইল। গতকাল রাভাংলায় পুরোটাই প্রায় ঢাকা ছিল, আজ তবুও একটু দেখা যাচ্ছে। এদিক থেকে দেখতে গেলে গ্যাংটক এবার একদম ফেরায়নি। দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা দর্শন হয়েছে ট্যুরের প্রথম দিনেই। বাক্সপ্যাটরা গাড়িতে বোঝাই করে সিম্বু হোটেলকে বিদায় জানিয়ে আমরা আবার রওনা দিলাম। পেলিংয়ের বাকি জায়গাগুলো ঘুরে আজ আমরা চলে যাব কালুকে। আজকের প্রথম স্পট পেলিং স্কাইওয়াক আর তারই সাথে চেন্নাইজি স্ট্যাচু। এখানে প্রবেশ মূল্য 20 টাকা জন প্রতি। এই ঢাল রাস্তা দিয়ে কিছুটা উঠে গেলেই আমরা পৌঁছে যাব স্কাইওয়াকের কাছে। এইখানে রয়েছে জুতো রাখার জায়গা। স্কাইওয়াকে কিন্তু খালি পায়েই হাঁটতে হয়, খুবই স্বাভাবিক, তা না হলে ধুলো ময়লা জমে একদম 12টা বেজে যাবে। আর ওই হচ্ছে বোধিসত্ত্ব বা চেন্নাইজি স্ট্যাচু। আমরা স্কাইওয়াকে একটা পাক দিয়ে তারপরে স্ট্যাচুর কাছে যাব। আকাশ পরিষ্কার থাকলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার খুব পরিষ্কার ভিউ দেখা যায়, কিন্তু আপাতত তিনি সম্পূর্ণভাবে মেঘের অন্তরালে। স্ট্যাচুর কাছে সিঁড়ি দিয়েও যাওয়া যায়, আবার পাশের ঢাল রাস্তা দিয়ে এঁকে বেঁকেও যাওয়া যায়। আমরা দ্বিতীয় রাস্তাটাই ধরলাম, তার কারণ বেশ ফাঁকায় ফাঁকায় ঘুরতে ঘুরতে যাব। এবার যাওয়া যাক মঠের ভিতরে। মঠের ভিতরে ছবি তোলা কিন্তু নিষেধ, তা মঠের ভিতরে ঢাল পথ বেয়ে চলে এলাম একেবারে ছাদে, অর্থাৎ চেন্নাইজি স্ট্যাচুর একেবারে পাদদেশে। আর এখান থেকে এই দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যায়। আর এটাই হলো পেলিং স্কাইওয়াকের আইকন ফটো। যখন ঘন্টা বাজছে তখন একটা করে পাক হচ্ছে, বুঝলি? চললাম পরবর্তী স্পটে। পরবর্তী স্পটটা পেলিং স্কাইওয়াক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একসাথে দুখানা স্পট দেখা যায়। 100 টাকা প্রবেশ মূল্য, একবারে দিয়ে প্রবেশ করতে হয় টুলকু বার্ড পার্কে। এখানে দেখানো হয়েছে এই জায়গাটার আগের এবং বর্তমানের চেহারা। এই ছোট্ট জলাশয়টাকে এখানকার মানুষ স্যাক্রেড লেক বলে থাকেন, অর্থাৎ এই লেকের জল খুব পবিত্র। শোনা যায় এই লেকের জল নাকি বছরের কোনো সময় শুকোয় না। আর এটা হচ্ছে লেক ভিউ পয়েন্ট। টুলকু বার্ড পার্ক প্রবেশের আগে বিভিন্ন জায়গায় সাইনবোর্ড লাগিয়ে দেখানো হয়েছে এখানে কি কি পাখি দেখতে পাবেন। চারপাশ ঘন গাছপালায় ঘেরা, অবিচ্ছিন্ন প্রকৃতির ঘেরাটোপে হেঁটে চললাম আমরা কজন। এটা হচ্ছে গোল্ডেন পিজেন্টের ছবি। মনে হচ্ছে বেশ ভালোই অভিজ্ঞতা হবে বার্ড পার্কে পৌঁছে, তবে ছোট ছানার উৎসাহ এখনই ষোলো আনা। এই এসে গেল বার্ড পার্কের প্রবেশ পথ। ডান দিকে চলে গেছে রাফ ড্যান্স রুইন্সের রাস্তা। আমরা বার্ড পার্কটা ঘুরে তারপরে ওদিকে যাব। বার্ড পার্কটা বেশ সুন্দর করে সাজানো। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা আছে, আবার নানা জায়গায় সেলফি তোলার স্পট করা আছে। ওভারঅল বেশ সুন্দর, বিশেষ করে বাচ্চাদের জন্য। দোতলা তিনতলা বাড়ির সমান এক একটা খাঁচা, আর তার মধ্যে অবাধে বিচরণ করছে নানা প্রজাতির পাখিরা। এরা কেউই এদেশের পাখি নয়, সুতরাং খোলা আকাশে সার্ভাইভ করা এদের পক্ষে এক প্রকার অসম্ভবই বলা যায়। তবে এই বার্ড পার্কের ভেতরে এরা বেশ ভালোই আছে, খাচ্ছে দাচ্ছে, গান করছে, খেলা করছে, সুন্দর আছে।
এটা হলো সেই পাখিটা যার ছবি বাইরে দেখেছিলাম, গোল্ডেন পিজেন্ট। সত্যি দুর্ধর্ষ দেখতে। আমার সব থেকে মজা লাগলো এই মুরগিগুলোকে দেখে। মাথার ওপর হাতুড়ির মতো একটা করে ঝুঁটি, কোত্থেকে দেখে কে জানে। বার্ড পার্ক থেকে বেরিয়ে আমরা ডান দিকের পথ ধরলাম। এই জঙ্গল পথে কিছুটা হেঁটে গেলেই পৌঁছানো যাবে রাবডেন্স রুইন্সে। চীনা গতের বাইরে বেরিয়ে একটু অন্যরকম অভিজ্ঞতা। পাহাড়ি প্রকৃতির মাঝে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগে, তবে এই চড়াই উতরাটাই আমাদের সমতলের মানুষজনের পক্ষে একটু সমস্যাদায়ক বই কি। প্রায় আধ ঘন্টা হন্টনের পর পৌঁছলাম রাবডেন্সের সদর দরজায়। তবে মূল জায়গায় পৌঁছতে এখনো বেশ কিছু পথ বাকি। ওদিকে আমার কন্যার উৎসাহের কোনো ঘাটতি নেই। এতটা পথ হেঁটে এসেও হাঁপায়নি একটুও। এদিকে আমাদের হাল বেশ খারাপ, বিশেষ করে ছানাকে কোলে করে বইতে বইতে কোমরটা ভেঙে গেল বোধহয়। এই হলো রাবডেন্সের রাজপ্রাসাদ। একটু ছোট্ট করে ইতিহাসটা বলে দিই, কেন এখানে হঠাৎ করে আসতে গেলাম সেটাও তো জানতে হবে। 1670 খ্রিস্টাব্দে সিকিমের রাজা তেনসুন নামগাল রাবডেন্সে সিকিমের রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন। 1814 খ্রিস্টাব্দ অবধি এটি ছিল সিকিমের রাজধানী। পরবর্তীতে নেপালের গোর্খা আর্মির আক্রমণে ধ্বংস হয়ে যায় রাবডেন্স। আর এই হচ্ছে রাবডেন্সের ধ্বংসাবশেষ। সুতরাং সিকিমের ইতিহাসে রাবডেন্সের গুরুত্ব কতটা তা নিশ্চয়ই বুঝতেই পারছেন। আর এই কারণের জন্যই সিকিম সরকার এই ধ্বংসাবশেষকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করছেন, যা আমরা পর্যটক হিসেবে দেখতে আসছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তবে আজ তো সকাল থেকেই তিনি মেঘে ঢাকা, সুতরাং কোথাও ভিউ পাবো না। এটি হলো প্রাসাদের বাম পাশের বিল্ডিংটা। এবার যাব ওই বিল্ডিং এ। এটি সম্ভবত গুম্ফা বা পূজার স্থান। এই উপর থেকে পুরো জায়গাটার দৃশ্য বেশ সুন্দর লাগছে। রাবডেন্স ঘুরে এবার ফিরে চললাম গাড়ির দিকে। এবার পৌঁছলাম পেমাংসে মনস্ট্রিতে। এটি হলো সিকিমের অন্যতম প্রাচীন মঠ, সম্ভবত দ্বিতীয় পুরাতন। শান্তিতে কিছুটা সময় কাটানোর জন্য যে কোনো মঠই আদর্শ জায়গা, তবে প্রাচীন নিদর্শন হওয়ার কারণে এই মঠটির গুরুত্ব একটু অন্যরকম। এবার পেলিং ছেড়ে এগিয়ে চললাম কালুকের পথে। 10 মিনিট গাড়ি চলার পর পৌঁছে গেলাম একটা নির্জন ঝর্ণার পাশে। রাস্তার একদম ধারে অবস্থিত এই ঝর্ণাটির নাম চাঙ্গে ফলস। 3টি ধাপে জলটা নামছে, মানে একটা উপর থেকে। শীতকাল বলে জলের ধারা বেশ কিছুটা সরু, তবে বর্ষায় এর রূপ হয় সাংঘাতিক। মানে এই যে আমরা এতটা কাছে গিয়ে ছবি তুলছি, বর্ষায় কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয়। পাশ দিয়ে একেবারে উপরে ওঠার সুন্দর রাস্তা বানানো আছে। আমরা কর্তাগিন্নি আর অত উপরে ওঠার শক্তি হারিয়েছি। আমরা এখানেই দাঁড়ালাম বাবা।
তবে কাকা ভাইচির জুড়ি নাই, তরতরিয়ে উঠে চলল। ওই যে ওই ওপরে পৌঁছে গেছে। বেশ ভালো লাগলো এই ঝর্ণাটা, কোনো ভিড়ভাড়াক্কা নেই। সারাদিনের পর অবশেষে একটা নিরিবিলি জায়গা পেলাম। বাবা, সারাদিন যা ভিড় ছিল চারদিকে। কালুক যাওয়ার পথে আর একটা স্টপেজ, এটা হলো দেন্তাম ভ্যালি ভিউ পয়েন্ট। ওই নিচে হচ্ছে দেন্তাম ভ্যালি। আগে এই ভ্যালিকে উপর থেকে পুরো ভারতের ম্যাপের মতো দেখতে লাগতো, এই কারণে এটি একটি দর্শনীয় স্থান। তবে বর্তমানে অনেক বাড়িঘর হয়ে যাওয়ায় সেই আকৃতি আর নেই, তবে আংশিক মিল আছে এখনো। সিংসর ব্রিজ এবার আর যাওয়া হলো না, কারণ ওখানে বর্তমানে স্কাইওয়াক বানানোর কাজ চলছে, আর এটি হতে চলেছে এশিয়ার দ্বিতীয় উচ্চতম স্কাইওয়াক। আরও 1 ঘন্টা যাত্রা করার পর পৌঁছলাম কালুকের হোটেলে, নাম পাইন ভ্যালি রিট্রিট। এই হলো একটি ঘর, সামনের ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউও পাওয়া যায়। আর এটি হলো বাথরুম। আর এটি হলো আরেকটি ঘর, বিশাল বড় আর প্রচন্ড স্পেসিয়াস, বেশ সুন্দর করে সাজানো, খুব সুন্দর। আর এখানেও ব্যালকনি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। দেখা যাক কালকে আমাদের ভাগ্যে কি আছে। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকবেন।